মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আসপেক্ট মেডিকেল সিরিজের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা বোটানির 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ অণুজীব এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা ব্যাখ্যাসহ সমাধান করব। তো চলো শুরু করি। আচ্ছা, তো ফার্স্টে দেখো আমরা একটু চ্যাপ্টার ম্যাপটা দেখে নিব বা একটা পরিসংখ্যান দেখব যে এই চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে বিভিন্ন বোর্ডের পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ও মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় সর্বাধিক প্রশ্ন এসে থাকে। তো দেখো, সবার আগে আমাদেরকে যেই টপিকটা নিয়ে বিস্তারিত পড়তে হবে এটা হচ্ছে ভাইরাস, অর্থাৎ ভাইরাসের গঠন, তারপর হচ্ছে ভাইরাসের যে জীবীয় বৈশিষ্ট্য আছে, ভাইরাসের যে জড় বৈশিষ্ট্য আছে, তারপর হচ্ছে ভিরিয়ন, ভিরয়েড, মানে এই রকম বিভিন্ন ইনফরমেশনগুলো থেকে আমাদের পরীক্ষায় আমরা প্রচুর প্রশ্ন আসতে দেখি। তারপরে দেখো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, মানে ভাইরাসের উপকারিতা এবং অপকারিতা, এটাও কিন্তু মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আসি ভাইরাস দ্বারা যে রোগগুলা হয় এবং একই সাথে ব্যাকটেরিয়া দ্বারা যে রোগগুলা হয়, সেটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমরা চলে আসব হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন বা ব্যাকটেরিয়া নিয়ে যত আলোচনা আছে সেটা থেকেও দেখো আমরা বোর্ড, মেডিকেল এবং হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখছি। এরপরে যদি চলে আসি ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ ব্যাকটেরিয়ারও কি আছে, কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতা আছে, আবার কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, এই জাতীয় প্রশ্নগুলোও কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসি যদি ম্যালেরিয়া পরজীবী, তো ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, ম্যালেরিয়া পরজীবীর যৌন জনন, অযৌন জনন, বা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর বিভিন্ন প্রজাতি, তো এই সমস্ত ইনফরমেশনগুলোও কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এবার চলো আমরা শুরু করতে পারি প্রশ্ন সলভ। প্রথম প্রশ্ন, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? ভাইরাস দ্বারা কি কি রোগ হয় আমরা এইভাবে মনে রাখতে পারি। হাই হাই দেশে বসন্ত মাস এলো, ইস সর্বনাশ, ভাইকে জ্বরে পেল। তাহলে দেখো কি কি রোগ দাঁড়াচ্ছে, হাম, হার্পিস, ডেঙ্গু, বসন্ত, গুটি বসন্ত, জলবসন্ত, তারপর হচ্ছে মাম্পস। এরপরে যদি চলে আসি ইনফ্লুয়েঞ্জা, সার্স, ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, তারপর হচ্ছে জলাতঙ্ক, পোলিও। তাহলে এই যে রোগগুলার কথা বললাম এগুলা হচ্ছে তোমার ভাইরাস দিয়ে হবে। তাহলে তুমি যদি একটু অপশন চেক করো তাহলে দেখো এই যে ইনফ্লুয়েঞ্জা, এটা কিন্তু ভাইরাস দ্বারা সংঘটিত একটা রোগ, ইনফ্লুয়েঞ্জা। তাহলে আমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। অর্থাৎ তুমি যদি এই ছন্দটা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে ভাইরাস দ্বারা কোন রোগগুলা হয়, আবার ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগগুলা হয়, বা ভাইরাস দ্বারা কোন রোগ হয় না, ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগ হয় না, এই যাবতীয় সমস্যা তুমি খুব সহজে সমাধান করে ফেলতে পারবা। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন জীবকে? আমরা বাধ্যতামূলক পরজীবী আমরা বলবো হচ্ছে ভাইরাসকে। ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। কারণ হচ্ছে দেখো, ভাইরাস যদি তার সংখ্যা বৃদ্ধি করতে চায় অবশ্যই তার পোষকের প্রয়োজন আছে। পোষকের অভ্যন্তরে সে
তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে, কিন্তু পোষক কোষের বাইরে সে কিন্তু জড় বস্তুর নাই। এই জন্য আমরা ভাইরাসকে বলে থাকি বাধ্যতামূলক পরজীবী। নেক্সট কোশ্চেন, ভাইরাস শব্দের অর্থ কি? তোমরা মনে রাখবা যে ভাইরাস মানে হচ্ছে বিষ। তাহলে ভাইরাস শব্দের অর্থ কি? বিষ। নেক্সট কোশ্চেন, ভাইরাসের দেহ কি দিয়ে গঠিত? ভাইরাসের দেহ প্রধানত দুইটা জিনিস দিয়ে গঠিত হয়, যার মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো একদম কেন্দ্রীয় বস্তু যেটা, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিডটা আইদার ডিএনএ অর হচ্ছে আরএনএ, দুটো কিন্তু একসাথে থাকবে না, হয় ডিএনএ থাকবে, না হয় হচ্ছে আরএনএ থাকবে। আর প্রোটিন আবরণ যেটা ভাইরাসের, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাপসিড। তাহলে এই দুইটা জিনিসের সমন্বয়ে ভাইরাসের দেহ গঠিত হয়, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। আর কাইটিন আমরা কোথায় দেখতে পাই? এটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরে, ছত্রাকে। নেক্সট কোশ্চেন, কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়? দেখো, আমরা যেটা জানি আরএনএ হচ্ছে একসূত্রক আর ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, কিন্তু এখানে দেখো একটা ব্যতিক্রম, যে কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়। তাহলে এটা আমরা দেখি হচ্ছে রিও ভাইরাস। নেক্সট কোশ্চেন, ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে কি বলে? একটু আগেই দেখো আমি বলছি, এটা হচ্ছে ক্যাপসিড। তাহলে ক্যাপসিড কি দিয়ে গঠিত? ক্যাপসিড হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণ যেটা, এটাকে আমরা কি বলবো? ক্যাপসিড। নেক্সট কোশ্চেন, অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম? তাহলে এটা হচ্ছে ভাইরাসের দেহে, এবং এটা ভাইরাসের একটা জড় বৈশিষ্ট্য যে ভাইরাসকে কেলাসিত করা যায়। অ্যান্টিবায়োটিক ভাইরাসের দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। নেক্সট কোশ্চেন, কোন ভাইরাসের আকৃতি পাউরুটির ন্যায়? আচ্ছা, তো তোমরা এটা মনে রাখবা যে হার্পিস এবং ভ্যাকসিনিয়া এরা হচ্ছে ঘনক্ষেত্রাকার ভাইরাস। ঘনক্ষেত্রাকার ভাইরাস হচ্ছে হার্পিস এবং ভ্যাকসিনিয়া। আমরা এভাবে মনে রাখি, হাতে হার্পিস আর ভয়াকারে হচ্ছে ভ্যাকসিনিয়া। তো এই যে ভাইরাসগুলা ঘনক্ষেত্রাকার, তারাই হচ্ছে দেখতে পাউরুটিন নাই। তাহলে দেখো, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি, ভ্যাকসিনিয়া। নেক্সট কোশ্চেন, কোনটি বহিস্থ আবরণহীন ভাইরাস? মানে কোনো বহিস্থ আবরণ থাকবে না। তো সহজে মনে রাখবা, যেগুলো হচ্ছে টি দিয়ে, মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস আর হচ্ছে টিটুফাজ। ঠিক আছে, এরা হচ্ছে বহিস্থ আবরণবিহীন, টিএমভি এবং হচ্ছে টিটুফাজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। নেক্সট কোশ্চেন, গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জীবাণু কোনটি? তো দেখো, ফুট মানে হচ্ছে পা, মাউথ মানে হচ্ছে মুখ, তাই না? অর্থাৎ গরুর মাথা এবং পায়ের যে ক্ষত, এই রোগের জীবাণু হচ্ছে ভাইরাস। এটা কার দ্বারা হয়? ভাইরাসের দ্বারা হয়। নেক্সট কোশ্চেন, পিআরএসভিতে কি হয়? পাপায়া রিং স্পট ভাইরাস, পেঁপের রিং স্পট রোগ। তো এই পিআরএসভি, এই ভাইরাসটার আকৃতি কেমন হবে? এটার আকৃতি হবে দণ্ডাকৃতি। এটা মনে রাখবা যে পিআরএসভি
এটার আকৃতি হবে হচ্ছে দণ্ডাকৃতি, পাপায়া রিং স্পট ভাইরাস। নেক্সট কোশ্চেন, মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? আচ্ছা, তো দেখো এটা আমরা এভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে হিরোকে বিভা জোর করে নিয়ে গেল। হিরোকে বিভা জোর করে নিয়ে গেল। দেখো এখানে হ থেকে হবে হাম, রুবিওলা। বতে হচ্ছে বসন্ত, ভ্যারিওলা। আর বর্গের জতে হচ্ছে জলাতঙ্ক, রতে হচ্ছে রেবিস। তাহলে দেখো হামের জন্য যে ভাইরাসটা দায়ী সেটা হচ্ছে রুবিওলা, বসন্তের জন্য যে দায়ী সে হচ্ছে ভ্যারিওলা, জলাতঙ্কের জন্য যে দায়ী সে হচ্ছে রেবিস। তাহলে দেখো আমরা কাঙ্ক্ষিত উত্তর কিন্তু পেয়ে গেছি। বসন্তের জন্য দায়ী ভাইরাস যেটা সেটা হচ্ছে ভ্যারিওলা। নেক্সট কোশ্চেন, ফাজ এটা কোন দেশি শব্দ? তো মনে রাখবা ফাজ হচ্ছে একটা গ্রিক শব্দ এবং ফাজ শব্দের অর্থ কি? ভক্ষণ করা বা ধ্বংস করা। যেমন তোমরা জানো যে ফ্যাগোসাইটোসিস, সেখানেই কিন্তু এই যে ফাজ শব্দটা আছে, অর্থাৎ জীবাণু ধ্বংসের প্রক্রিয়া, সেটাকে আমরা বলে থাকি ফ্যাগোসাইটোসিস। নেক্সট কোশ্চেন, টিটু ফাজ ভাইরাসের মাথার আকৃতি কেমন হবে? এটা অবশ্যই ষড়ভুজ আকৃতির। তাহলে এই শেপটা অবশ্যই মনে রাখবা, এটা কেমন হবে? ষড়ভুজ আকার। নেক্সট কোশ্চেন, টিটু ফাজের লেজে নিচের কোন এনজাইমটি উপস্থিত? তো টিটু ফাজের লেজে লাইসোজাইম এটা থাকে না, লাইসোজাইম এটা হচ্ছে তাহলে দেখো টিটু ফাজের লেজে কোন এনজাইমটি উপস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? লাইসোজাইম। পরের কোশ্চেন, পেঁপের রিং স্পট রোগের জীবাণু কোনটি? দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকায় আছে, পাপায়া রিং স্পট ভাইরাস অর্থাৎ PRSV, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। পরের কোশ্চেন, কোনটি যকৃতের প্রদাহজনিত সমস্যা? দেখো তোমরা মনে রাখবা হেপাটো শব্দের অর্থ হচ্ছে যকৃত। হেপাটো মানে কি? যকৃত। আর যদি কোনো শব্দের শেষে আইটিস থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু প্রদাহ বোঝানো হয়, প্রদাহ। তাহলে বোঝাই যাচ্ছে যকৃতের প্রদাহজনিত সমস্যা, এটা হচ্ছে হেপাটাইটিস। নেক্সট কোশ্চেন, সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস নিচের কোনটি? তাহলে এটা অবশ্যই হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, যেটা সিটা হচ্ছে সব থেকে মারাত্মক। এটাকে আমরা তুষের আগুন বা হচ্ছে নীরব ঘাতক এটাও বলতে পারি। তাহলে হেপাটাইটিস সি। আচ্ছা, হাড় ভাঙা জ্বর নিচের কোনটির আরেক নাম? তাহলে এটা হচ্ছে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের আরেক নাম হচ্ছে হাড় ভাঙা জ্বর। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব ব্যাকটেরিয়া।
পরের কোশ্চেন, ব্যাকটেরিওলজির জনককে? দেখো, তাহলে আমরা যদি একটু অপশনগুলা দেখার চেষ্টা করি, যে এখানে হচ্ছে এরেনবার্গ আছে, তারপর হচ্ছে লুই পাস্তুর, রবার্ট হুক, তারপর হচ্ছে কি লিউয়েন হুক। তাহলে আমরা ব্যাকটেরিওলজির জনক বলবো হচ্ছে লিউয়েন হুককে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কোষবিদ্যার জনক বলে থাকি হচ্ছে রবার্ট হুককে, কোষবিদ্যার জনক। নেক্সট কোশ্চেন, যক্ষার জীবাণু কোনটা? তাহলে যক্ষার জীবাণু হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যে টিউবারকুলোসিস, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যক্ষার জীবাণু। নেক্সট কোশ্চেন, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? তাহলে নিশ্চয়ই যেটা হচ্ছে ভাইরাস জনিত রোগ না। দেখো, আমরা ভাইরাস জনিত রোগের ছন্দটা পড়ছিলাম, তাহলে ওই ছন্দটা যদি তোমার মনে থাকে, তাহলে কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ এটা কিন্তু তোমার জন্য ধরা কোনো কঠিন বিষয় না। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে কলেরা। কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। নেক্সট কোশ্চেন, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েটের আকৃতি কেমন হবে? এটা অবশ্যই হচ্ছে মাকু আকৃতির, মাকু আকৃতির। দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর যে অযৌন জননটা সংঘটিত হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে সাইজোগনি। এবং এই সাইজোগনিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি এবং আরেকটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। অর্থাৎ একটা সাইজোগনি যকৃতে সংঘটিত হয় এবং আরেকটা হচ্ছে লোহিত রক্তকণিকায়। আচ্ছা, আর মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর যে যৌন জনন সেটাকে আমরা বলে থাকি গ্যামিটোগনি এবং হচ্ছে স্পোরোগনি। গ্যামিটোগনি এবং হচ্ছে স্পোরোগনি। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যৌন জননের সর্বশেষ অবস্থা হচ্ছে স্পোরোজয়েট। এবং আমাদের যখন একটা মশকি কামড়ায় তখন যে জিনিসটা হয়, ওই যে স্পোরোজয়েট যেটা, সেটা কিন্তু আমাদের শরীরে চলে আসে। তাহলে অবশ্যই মনে রাখবা যে আমাদের দেহে ম্যালেরিয়া পরজীবীর আক্রমণকারী দশা যেটা, সেটা হচ্ছে স্পোরোজয়েট এবং এটার আকৃতি কেমন হবে? এটা হচ্ছে মাকু আকৃতির। এই শেপটা মনে রাখতে হবে, মাকু আকৃতির। প্লাজমোডিয়াম ম্যালেরি এর স্বাভাবিক সুপ্তিকাল কতদিন? তাহলে দেখো, এটা অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 18 থেকে 40 দিন। ম্যালেরি 18 থেকে 40 দিন। তো ব্যাপারটা হচ্ছে, তুমি যদি অপশনগুলো একটু খেয়াল করো, এখানে দেখো 18 থেকে 40 নাই, বাট 18 থেকে 30 আছে। তাহলে এটাই হবে সঠিক উত্তর। আর এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ভাইভ্যাক্সের হচ্ছে 12 থেকে 20 দিন। কিভাবে সহজে মনে রাখবা? দেখো, এখানে একটা ভি, এখানে আরেকটা ভি। তো এই ভি বা ভ, এটাকে তুমি যদি বয়ের সাথে তুলনা করো, একটা বতে হবে 12 আর একটা বতে হবে 20। এইভাবে সহজে কিন্তু মনে রাখা যায়। আর এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারামেটটা। ফ্যালসিপ্যারামেটটা হচ্ছে 8 থেকে 15। এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম। আচ্ছা, কোনটিকে কেলাসিত করা যায়? তাইলে আমরা কেলাসিত করতে পারি হচ্ছে ভাইরাসকে। ভাইরাসকে হচ্ছে কেলাসিত করা যায়, যেটা ভাইরাসের একটা জড় বৈশিষ্ট্য। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? আচ্ছা, ডিএনএ ভাইরাস কোনগুলা? আমরা এইভাবে মনে রাখবো, টিপুর ভাই টিটু ভারত হতে ফ্রান্সে এলো। তাহলে একটা হচ্ছে টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস, টিআইভি, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। তারপর হচ্ছে ভ্যাকসিনিয়া, 2 ফাজ ভাইরাস, ভ্যারিওলা।
তারপর হচ্ছে হারপিস, আরেকটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপি একটা উদ্ভিদ, তাহলে এই ভাইরাসটা সাধারণত আরএনএ ভাইরাস হওয়ার কথা, কিন্তু এটা একটা ব্যতিক্রম। ফুলকপির মোজাইক ভাইরাস, এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। তাহলে এই উদাহরণগুলো মনে রাখলেই চলবে। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি, ভ্যাকসিনিয়া। নেক্সট কোশ্চেন, কোন বিজ্ঞানী টোবাকো মোজাইক ভাইরাসকে তামাক পাতা থেকে ক্যালাসন প্রক্রিয়ায় পৃথক করেন? তাহলে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্ট্যানলি। বিজ্ঞানী স্ট্যানলি টোবাকো মোজাইক ভাইরাসকে তামাক পাতা থেকে ক্যালাসন প্রক্রিয়ায় পৃথক করেন। কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? দেখো তাহলে কি বলা হচ্ছে, কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? আমরা জানি যে ডিএনএ সাধারণত কি হয়, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক হয়, কিন্তু দেখো এটা একটা এক্সেপশন যে একসূত্রক ডিএনএ, তাহলে এটা হচ্ছে কলিফাজ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস? টোবাকো মানে হচ্ছে তামাক, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হলো একটা উদ্ভিদ ভাইরাস। আবার দেখো বিন ইয়েলো ভাইরাস, BYV, তো বিন মানে কি বলতো, শিম, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এটাও কি একটা উদ্ভিদ ভাইরাস। ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি? আদিকোষী, ভাইরাস তো অকোষীয়। তারপর হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, এটা ঠিক আছে, তাহলে বাধ্যতামূলক পরজীবী। নেক্সট কোশ্চেন, টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? আচ্ছা, তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দণ্ডাকার ভাইরাস কোনগুলা? দণ্ডাকার ভাইরাস ATM, অর্থাৎ আলফা আলফা মোজাইক ভাইরাস, তারপর হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এবং আরেকটা হচ্ছে মাম্পস। তাহলে এরা হচ্ছে দণ্ডাকার ভাইরাস। দেখো তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি যে টোবাকো মোজাইক ভাইরাসের আকার কেমন হবে, এটা হচ্ছে দণ্ডাকার। নেক্সট কোশ্চেন, টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? কেবলই আমরা এটা সলভ করে আসছি। ATM, আলফা আলফা মোজাইক, টোবাকো মোজাইক, আর হচ্ছে মাম্পস, তাহলে এটা অবশ্যই কি হবে, দণ্ডাকার। পরের প্রশ্ন, কোনটি ভাইরাস ঘটিত রোগ? হাই হাই দেশে বসন্ত মাস এলো, ঈশ সর্বনাশ ভাইকে জ্বরে পেল। তাহলে হচ্ছে জলাতঙ্ক। জলাতঙ্ক হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, নিচের কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা এই রোগটা হয়? তাহলে মনে রাখবা এটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স। হারপিস সিমপ্লেক্স, এটা দিয়ে ক্যাপোসি সার্কোমা এই রোগটা হয়। হারপিস সিমপ্লেক্স। কোন ভাইরাসের ডিএনএ থাকে? তাহলে এটা আসলে দেখো ওই প্রশ্নটাই যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস। তাহলে আমি কি বলছিলাম, টিপুর ভাই টিটু ভারত হতে ফ্রান্সে এলো। তাহলে এই যে টিটু, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর।
ব্যাকটেরিওফাজ। দেখো, ফাজ শব্দের অর্থ ভক্ষণ করা বা হচ্ছে ধ্বংস করা। ভক্ষণ করা অপ্লিক হচ্ছে ধ্বংস করা। তাহলে ব্যাকটেরিওফাজ মানে হলো ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজ এটা কিন্তু ভাইরাস, নট ব্যাকটেরিয়া। কারণ ব্যাকটেরিওফাজ এরা মানে এই সমস্ত ভাইরাসগুলা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, এই জন্য এদের নাম হয়েছে ব্যাকটেরিওফাজ। কোনটি ভাইরাস জনিত রোগ? তাহলে এই যে দেখো, পেপের রিং স্পট, পাপায়া রিং স্পট ভাইরাস, PRSV, এটা দিয়ে কিন্তু এই পেপের রিং স্পট রোগটা হয়। তাহলে পাপায়া রিং স্পট ভাইরাস দ্বারা পেপের রিং স্পট রোগটা হয়। এই কারণে পেপের রিং স্পট এটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটা? হাই হাই, দেশে বসন্ত মাস এলো, ঈশ সর্বনাশ, ভাইকে জ্বরে পেল। ভাইরাল হেপাটাইটিস। দেখো, এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার আকৃতি কেমন? দেখো, কক্কাস এই শব্দটা থাকলেই আকৃতি হবে গোলাকার, ঠিক আছে? তাহলে ডিপ্লোকক্কাস নিউমোনি, যেটার দ্বারা নিউমোনিয়া হয়, এটার আকৃতি কেমন হবে? গোলাকার। এবং এরা জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য এখানে ডিপ্লো কথাটা ইউজ করা হয়েছে। ডিপ্লো মানে হচ্ছে ডাবল বা জোড়া। কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? হোস্টের সাথে আবদ্ধ হয়। তাহলে এই যে পতে পোষক, পতে পিলি, এইভাবে মনে রাখতে হবে কিন্তু, পতে পোষক, পতে পিলি। তাহলে পোষক কোষের সাথে আবদ্ধ হবে পিলির দ্বারা। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? ভিব্রিও কলেরি, ঠিক আছে? কলেরার জন্য যে ব্যাকটেরিয়াটা দায়ী, অর্থাৎ ভিব্রিও কলেরি, এটা হচ্ছে কমা আকৃতির। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি? তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। এটা মনে রাখবা, পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান। নেক্সট কোশ্চেন, মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা কোনটি? এটা আমি ইতোমধ্যে বলে ফেলছি, এটা হচ্ছে স্পোরোজয়েট। তাহলে মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা হচ্ছে স্পোরোজয়েট। মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কি? কেবলমাত্রই পড়লাম, স্পোরোজয়েট। ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা কোনটি? তাহলে বহু নিউক্লিয়াস, এটাকে আমরা বলে থাকি হচ্ছে সাইজন্ট, সাইজন্ট বলে থাকি। বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, এটা হচ্ছে সাইজন্ট। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের গ্যামিটোগনি কোথায় সম্পন্ন হয়? তাহলে দেখো, আমরা বলছিলাম যে ম্যালেরিয়া পরজীবীর জনন এটা হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলি হচ্ছে অযৌন, আরেকটাকে হচ্ছে যৌন। অযৌন যেটা, এটার নাম হচ্ছে সাইজোগনি, আর যৌন জননের মধ্যে আছে গ্যামিটোগনি এবং আরেকটা হচ্ছে স্পোরোগনি। তো এই যে গ্যামিটোগনি যেটা, এটা হবে ক্রপের ভিতরে, আর স্পোরোগনিটা হবে ক্রপের বহিঃপ্রাচীরে। তাহলে এটা হবে কোথায়? ক্রপের ভিতরে, মশকির ক্রপে। দেখো, যকৃতে কি হয়? হেপাটিক সাইজোগনি, সেটা তো অযৌন জনন, তাই না? তাহলে এই অপশন বাদ। লোহিত রক্তকণিকায় কি হয়? এরিথ্রোসাইটিক সাইজোগনি, তাহলে এই অপশন বাদ। আর মশকির লালা গ্রন্থি, এখানে আসলে কিছুই হয় না, ঠিক আছে? সেটা যৌন হোক আর অযৌন হোক। নেক্সট কোশ্চেন,
নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবাণুর ডিপ্লয়েড দশা? তাহলে এই যে কিনেট, তোমরা মনে রাখবা যে ডিপ্লয়েড অর্থাৎ হচ্ছে 2n দশা, কিনেট, সিস্ট, জাইগোট, এগুলা জাইগোট, কিনেট, সিস্ট, এগুলা হচ্ছে তোমার ডিপ্লয়েড দশা। নেক্সট কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না? তাইলে এই যে অ্যাজোব্যাক্টর, এই ব্যাকটেরিয়াটা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। অ্যাজোব্যাক্টর, তাহলে এর নামটা মনে রাখবা, এটা মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, অ্যাজোব্যাক্টর। ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? তাহলে এটা হচ্ছে অবশ্যই রাইবোজোম। কারণ হচ্ছে দেখো, ভাইরাসের দেহে কি থাকে? প্রোটিন থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। আচ্ছা, প্রোটিন এটা কোথায় তৈরি হয়? প্রোটিন ফ্যাক্টরি আসলে কে? রাইবোজোম। তাহলে অবশ্যই পোষক কোষের কোন অঙ্গাণুটা লাগবে? রাইবোজোমটা লাগবে প্রোটিন সিনথেসিসের জন্য। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা কোনটি? ইতোমধ্যে বলে ফেলছি, এটা হচ্ছে সাইজন্ট। তাহলে ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা হচ্ছে সাইজন্ট। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের গ্যামিটোগনি কোথায় হয়? ইতোমধ্যে আমরা বলে ফেলছি, এটা হচ্ছে মশকের ক্রপে হয়। যকৃতে বা হচ্ছে লোহিত রক্তকণিকায়, এটাতে কি হয়? এটাতে হয় অযৌন জনন বা হচ্ছে সাইজোগনি। পরের কোশ্চেন, নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা? তাহলে দেখো, আমি একটু আগেই বলছিলাম যে ডিপ্লয়েড দশা হচ্ছে কি কি? একটা হলো জাইগোট, তারপর হচ্ছে কিনেট, এবং হচ্ছে সিস্ট। ঠিক আছে, তোমরা মনে রাখবা যে এইগুলা হচ্ছে ডিপ্লয়েড দশা। কোনটি ভাইরাস ঘটিত রোগ? হাই হাই দেশে বসন্ত মাস এলো, ইস সর্বনাশ ভাইকে জ্বরে পেল। তাহলে এই যে জলাতঙ্ক, জলাতঙ্ক হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। কোন ভাইরাসের ডিএনএ থাকে? তাহলে দেখো, ইতোমধ্যে এই প্রশ্নটা আমরা পড়ে ফেলছি যে টিপুর ভাই টিটু ভারত হতে ফ্রান্সে এলো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে টিটো। টোবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ এখানে টিএমভি কে বলা হচ্ছে, এটা কে আবিষ্কার করে? মার্টিনাস বিজারিঙ্ক। আমরা মার্টিনাস বিজারিঙ্কের নামটা মনে রাখবো। টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন মার্টিনাস বিজারিঙ্ক। নিচের কোনটি দ্বারা চিকুনগুনিয়া জ্বরের ভাইরাস সংক্রমিত হয়? তাহলে এটা হচ্ছে এডিস ইজিপ্সি। ঠিক আছে, এই যে এই মশকের নামটা মনে রাখবা, এটা হচ্ছে কি? এডিস ইজিপ্সি। তাহলে চিকুনগুনিয়া জ্বরের ভাইরাস সংক্রমিত হয় এডিস ইজিপ্সির মাধ্যমে। ফ্লাজেলা যুক্ত ব্যাকটেরিয়াকে কি বলা হয়? বলা হয় হচ্ছে ট্রাইকাস। ট্রাইকাস। দেখো, আর যদি ফ্লাজেলা যদি না থাকে, এটাকে বলা হয় অ্যাট্রাইকাস। কারণ শব্দের অর্থ হচ্ছে না, মানে কি? না। তাহলে ট্রাইকাস হচ্ছে ফ্লাজেলা যুক্ত, আর অ্যাট্রাইকাস হচ্ছে ফ্লাজেলা বিহীন। এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ডিএনএ ভাইরাস? তো ইতোমধ্যে আমি বলে ফেলছি যে টিপুর ভাই টিটু ভারত হতে ফ্রান্সে এলো। তাহলে দেখো, টিপুর ভাই টিটু ভারত হতে ফ্রান্সে এলো, তাহলে এই যে ভ্যাকসিনিয়া, এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস।
স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো তোমরা এটা সব সময় মনে রাখবা, যদি কোথাও ল্যাকটো এই কথাটা থাকে, এটার মানে হচ্ছে মিল্ক রিলেটেড সামথিং, ঠিক আছে? ল্যাকটো অর হচ্ছে ল্যাক্ট। যেমন ধরো আমি বললাম ল্যাকটোজেন, তো তাহলে এই যে তোমার স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস এই ব্যাকটেরিয়া কোথায় ব্যবহৃত হবে? এটা হচ্ছে দুগ্ধ শিল্পে। নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর ডিপ্লয়েড দশা? কয়েকবার বলে ফেলছে কিন্তু, জাইগোট, উকিনেট, উসিস্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে উকিনেট। নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? তাহলে টোবাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে একটা উদ্ভিদ ভাইরাস। আবার ধরো বিন ইয়েলো ভাইরাস, এটাও কি একটা উদ্ভিদ ভাইরাস। কোনটি আদিকোষী? তাহলে এই যে ইকোলাই, কারণ আমরা জানি যে প্রোক্যারিওটিক কারা, ব্যাকটেরিয়া যারা তারা কিন্তু প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া। তাহলে ইশ্চেরিচিয়া কোলাই মানে হচ্ছে ইকোলাই, এটা একটা যেহেতু ব্যাকটেরিয়া তাহলে এটা অবশ্যই হচ্ছে আদিকোষী বা প্রোক্যারিওটিক ইকোলাই। নেক্সট কোশ্চেনে চলে যায়, ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন আবরণকে কি বলে? তো আমরা প্রোটিন আবরণকে কি বলি? বলি হচ্ছে ক্যাপসিড। প্রোটিন আবরণকে আমরা কি বলি? ক্যাপসিড বলি। কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? হাই হাই দেশে বসন্ত মাস এলো, ঈশ সর্বনাশ ভাইকে জ্বরে পেল। তাহলে এইগুলা বাদে আর যেটা থাকবে সেটা হবে ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে এই যে কলেরা, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। প্রিয়ন্স কি? তাহলে এটা হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইব্রিল, এটা মনে রাখতে হবে, সংক্রামক প্রোটিন ফাইব্রিল, এটা হচ্ছে প্রিয়ন্স। এই যেইভাবে মনে রাখবা তুমি, প্রতে হচ্ছে প্রোটিন। ম্যালেরিয়া পরজীবীর মিওসিস ঘটে নিচের কোনটিতে? আচ্ছা, মিওসিস কোথায় ঘটবে? যেটা অবশ্যই হচ্ছে ডিপ্লয়েড, ওটাতে মিওসিস ঘটবে। তো ডিপ্লয়েড কি ছিল? ডিপ্লয়েড ছিল উকিনেট, উসিস্ট আর হচ্ছে কি জাইগোট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উসিস্ট। কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়? আমরা আগেই বলে ফেলছি, এটা হচ্ছে রিও ভাইরাসে। দ্বিসূত্রক আরএনএ কোথায় দেখা যায়? এটা হচ্ছে রিও ভাইরাসে। সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে? তাহলে হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও ক্যাপসিড অর্থাৎ যে দেখো যে এখানে জাস্ট কি থাকবে? প্রোটিন আবরণ থাকবে আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকবে, কিন্তু এর কোনো কি নাই, সংক্রমণ ক্ষমতা নাই। আর সংক্রমণ ক্ষমতা যদি থাকে তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে ভেরিয়ন। তাহলে সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস, এটাকে আমরা কি বলবো? নিউক্লিও ক্যাপসিড। পরবর্তী প্রশ্ন, কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকার? তাহলে ঘনক্ষেত্রাকার এটা কোনটা? এটা হচ্ছে হাবা অর্থাৎ হারপিস এবং ভ্যাকসিনিয়া। হারপিস এবং হচ্ছে ভ্যাকসিনিয়া। নেক্সট কোশ্চেন, ভাইরাসের গঠনে কোন জোড়াটি সঠিক? আমরা জানি এটা যে ভাইরাসের গঠনে কি থাকে? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এই দুইটা জিনিস থাকে, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের জন্য নিচের কোনটি সঠিক? পোষকের বাইরে নিষ্ক্রিয়, এটাই সঠিক। পোষকের অভ্যন্তরে সে সক্রিয়, কিন্তু
পোষকের বাইরে নিষ্ক্রিয়। নিচের কোনটি দিয়ে ভাইরাস গঠিত হয়? তাহলে ভাইরাস গঠিত হয় কি দিয়ে? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের গঠনের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? একটি অকোষীয় রোগ জীবাণু। তো এটা তো ঠিকই আছে যে ভাইরাস তো অকোষীয়। প্রতিটা ভাইরাসের কেন্দ্রে অবস্থান করে নিউক্লিক অ্যাসিড, এটাও ঠিক আছে। বাইরে থাকে ক্যাপসিড বা প্রোটিন আবরণী, এটাও ঠিক আছে। একই সাথে ডিএনএ এবং আরএনএ থাকে, এটা কখনো সম্ভব না। ভাইরাসে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। এই জন্যই দেখো আমরা ভাইরাসকে দুই ভাগে ভাগ করি, একটা ডিএনএ ভাইরাস আর একটা আরএনএ ভাইরাস। কোন উদ্ভিদের ভাইরাসে ডিএনএ থাকে? হাই, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে টিপুর ভাই টিটো ভারত হতে ফ্রান্সে এলো। তাহলে ফুলকপির মোজাইক, এটা হচ্ছে এক্সেপশন একটা, যেখানে ডিএনএ ভাইরাস থাকে। তোমরা সবসময় মনে রাখবা যে উদ্ভিদ ভাইরাসগুলা সাধারণত আরএনএ ভাইরাস হয়, আর প্রাণী ভাইরাসগুলা সাধারণত ডিএনএ ভাইরাস হয়, কিন্তু এটা এক্সেপশন, ফুলকপির মোজাইক। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসের গঠন বেশ জটিল। ভাইরাসের দেহে কোনরূপ বিপাকীয় ক্রিয়া সংঘটিত হয় না। প্রোক্যারিওটের গঠন জটিল ও অত্যন্ত ক্ষুদ্র, এটা ভুল। প্রোক্যারিওট মানে কি? যারা হচ্ছে আদিকোষী। আর যারা আদিকোষী তাদের গঠনটা কেমন হয়? তাদের গঠনটা সরল হয়। ইউক্যারিওটের সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, এটা কিন্তু ঠিক, কিন্তু ঠিক না এটা। ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এতে ডিএনএ বা আরএনএ আছে, ঠিক আছে। এতে পরিব্যক্তি ঘটতে দেখা যায়, মিউটেশন, সেটাও ঠিক আছে। এরা এককোষীয়, এটা হচ্ছে ঠিক না, কারণ ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাস অকোষীয়। নেক্সট কোশ্চেন, কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? ভাইরাসের কোনো নির্দিষ্ট কোষ নেই, ইহা অতি আণুবীক্ষণিক, ইহাতে প্রোটোপ্লাজম বিদ্যমান, এটা ভুল। কারণ ভাইরাসে যেহেতু এটা অকোষীয়, তাহলে একটা কোষের মধ্যে যা যা থাকে সেগুলো নিশ্চয়ই ভাইরাসে থাকবে না। তাহলে ভাইরাসে প্রোটোপ্লাজম বিদ্যমান, এটা ভাইরাসের বৈশিষ্ট্য না। পরের প্রশ্ন, কোনটি সঠিক নয়? ব্যাকটেরিয়া সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে। ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, ভাইরাস অতি আণুবীক্ষণিক, ভাইরাস কোষীয়, এটা হচ্ছে সঠিক না, কারণ ভাইরাস হচ্ছে অকোষীয়। নেক্সট কোশ্চেন, সমগোত্রীয় নয় কোনটি? আচ্ছা, এই যে টাইফয়েড, এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়। আর বাকি যে জ্বরগুলা এটা ভাইরাস দ্বারা হয়। তাহলে বুঝতেই পারতেছো টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত জ্বর, এই কারণে এটাকে আমরা ওই সমগোত্রীয়র মধ্যে ফেলতে পারতেছি না। নেক্সট কোশ্চেন, সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী কোন ভাইরাস? দেখো সোয়াইন ফ্লু, তাহলে এটা হচ্ছে H1N1, আর H5N1 এটা দায়ী হচ্ছে বার্ড ফ্লুর জন্য। এভাবে মনে রাখবা, বার্ড মানে হচ্ছে পাখি, পাখির পা, এখানে 5, তাহলে হচ্ছে H1N1। কোনটি বার্ড ফ্লু ভাইরাস? ইতোমধ্যেই বলে ফেলছি, এটা হবে H5N1। H5N1 এটা হচ্ছে বার্ড ফ্লু ভাইরাস। নেক্সট কোশ্চেন, টুংরো ভাইরাস কোন গাছকে আক্রান্ত করে? তাহলে আমরা এটা নিশ্চয়ই জানি, টুংরো ভাইরাস আক্রান্ত করে হচ্ছে ধানকে, নট গম। এই বিষয়ে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে।
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ধান। এইডস রোগ কোন ভাইরাস দিয়ে সংঘটিত হয়? তাহলে এইডস রোগ সংঘটিত হয় এইচআইভি দিয়ে। এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি মানবদেহের কোন সেলকে আক্রমণ করে? তাহলে এটা হচ্ছে ম্যাক্রোফেজ এবং টি সেল লিম্ফোসাইট, এদেরকে আক্রমণ করবে, ম্যাক্রোফেজ এবং টি সেল লিম্ফোসাইট। জলাতঙ্ক এর টিকা আবিষ্কার করেন কে? তাহলে অবশ্যই লুই পাস্তুর। তাহলে জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করে? লুই পাস্তুর। জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয় কোন বাহকের মাধ্যমে? তাহলে এটা হচ্ছে অ্যাডিস মশকি। কোনটিতে যৌনক্রম ঘটে না? ব্যাকটেরিয়াতে কোনো যৌনক্রম ঘটে না। এখন প্রশ্ন হচ্ছে যৌনক্রম জিনিসটা কি? যৌনক্রম হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলা হয়, বা অল্টারনেশন অফ জেনারেশন। এবং আমরা ম্যালেরিয়া পরজীবীতে কিন্তু যৌনক্রম দেখতে পাই, কিন্তু ব্যাকটেরিয়াতে যৌনক্রম দেখা যায় না। ব্যাকটেরিয়া সম্পর্কে নিচের কোন তথ্যটি অসত্য? সবসময় ক্ষতিকারক। ব্যাকটেরিয়া তো সবসময় ক্ষতিকারক না, ব্যাকটেরিয়ার কিছু উপকারী ভূমিকাও আছে। সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, জৈব পদার্থের পচন প্রক্রিয়ায় এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এগুলা একাকী বাস করতে পারে না, এটাও ভুল। ব্যাকটেরিয়া একাকীও বাস করতে পারে। তাহলে দেখো এখানে অসত্য হচ্ছে দুইটা ইনফরমেশন, একটা অপশন এ এবং আরেকটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর দুইটা। ব্যাকটেরিয়ার জন্য নিচের কোন তথ্যটি সঠিক নয়? সবসময় ক্ষতিকারক। ব্যাকটেরিয়া সবসময় ক্ষতিকারক না। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধানত যা দিয়ে তৈরি? অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড। অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড। ইকোলাই ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিনটি তৈরি করতে পারে না? তাহলে ইকোলাই ই ভিটামিন তৈরি করে না, এটা মনে রাখবা। ইকোলাই লিখতে ই লাগে, ই ভিটামিন তৈরি করে না, ভিটামিন ই। সংক্রামক ডায়রিয়ার সর্বাপেক্ষা দায়ী অণুজীব কোনটা? তাহলে এটা হচ্ছে ভিব্রিও কলেরি। যৌনবাহিত রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? ক্লামাইডিয়া ট্রাকোম্যাটিক। তাহলে দেখো এই যে ক্লামাইডিয়া, এটা একটা যৌনবাহিত রোগ, এটার জন্য এই ব্যাকটেরিয়াটা দায়ী। আর ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এটা হচ্ছে টিটেনাস বা ধনুষ্টঙ্কারের জন্য দায়ী। ভিব্রিও কলেরি কলেরার জন্য। ডিপ্লোকক্কাস নিউমোনি, বোঝাই যাচ্ছে যে নিউমোনিয়ার জন্য দায়ী। নিচের কোনটি দ্বারা গনোরিয়া রোগ হয়? নেইসেরিয়া গনোরি, এটা একটা ব্যাকটেরিয়া, তাহলে গনোরিয়া হবে ব্যাকটেরিয়ার দ্বারা, নট ভাইরাস। নিচের কোনটা সালমোনেলা টাইফি? তাহলে টাইফয়েড, নাম থেকেই বোঝা যাচ্ছে সালমোনেলা টাইফি। টাইফি দ্বারা কি হবে? টাইফয়েড। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটি? এটা হচ্ছে মস্কুইরিক্স, ঠিক আছে, এটা মনে রাখবা, বা আরটিএসএস। মস্কুইরিক আর হচ্ছে আরটিএসএস, এটা হচ্ছে প্রথম ম্যালেরিয়ার প্রতিষেধক টিকা। ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে কোনটি সঠিক না? অন্তঃপরজীবী, ক্ষতিকর পরজীবী, আবশ্যিক পরজীবী, অনাবশ্যিক পরজীবী, এটা হচ্ছে সঠিক না। অবশ্যই ম্যালেরিয়া পরজীবীর কি পোষকের দরকার আছে, এবং দুই ধরনের পোষক, একটা হচ্ছে মানুষ এবং আরেকটা হচ্ছে মশকি।
নিচে উল্লেখিত সময়গুলোর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়ার সুপ্ত অবস্থা কতদিন? তাহলে এটা 8 থেকে 15, আমি তখনই বলছিলাম শুরুতে। আর এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের 12 থেকে 20, আর 18 থেকে 40 এটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার। যেটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপের অংশ নয়, তাহলে এটা হচ্ছে ট্রফোজয়েট। এটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপের অংশ না। ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপ কি? অবশ্যই স্পোরোজয়েট, কারণ স্পোরোজয়েটে মানুষের শরীরে প্রবেশ করবে এবং অযৌন জননে অংশ নেবে, তাহলে এটা অবশ্যই যৌন চক্রের সর্বশেষ ধাপ, স্পোরোজয়েট। ম্যালিগন্যান্ট টার্সিয়ারি ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে? আচ্ছা খেয়াল করো, ম্যালিগন্যান্ট টার্সিয়ারি এই শব্দটার দিকে একটু তাকাও, এখানে টার্সিয়ারি কথাটা আছে, তো টার্সিয়ারি থেকে মনে রাখবে হচ্ছে তুমি 3 ডিগ্রি বা হচ্ছে 3। আচ্ছা, তাহলে এই যে জ্বরটা এটা আসবে 3 দিনের মাথায়। দেখো কিভাবে মনে রাখতে হয়, 3 দিনের মাথায় বা শুরুতে। আচ্ছা, 3 দিনের শুরুতে মানেটা কি? 48 ঘন্টা পর পর। 48 ঘন্টা মানে 2 দিন, তাহলে হচ্ছে 24 থেকে এই যে তোমার 36 থেকে 48 ঘন্টা এটা হবে। নেক্সট কোশ্চেন, পরজীবীর যৌন জনন যে পশুকে ঘটে? দেখো, ম্যালেরিয়া পরজীবীর যৌন জনন হচ্ছে মশকির দেহে ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো মুখ্য বা নির্দিষ্ট পোষক। আর যেই জননটা হচ্ছে মানুষে ঘটে বা সাইজোগনি যেটা, তো এটা হচ্ছে দেখো ওই পোষককে অর্থাৎ মানুষকে আমরা কি বলবো? সেকেন্ডারি বা মাধ্যমিক পোষক। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সুপ্ত অবস্থা কতদিন? বারবার বলছি, এটা হচ্ছে 12 থেকে 20 দিন, 12 থেকে 20 ডেজ। এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সুপ্ত অবস্থা, 12 থেকে 20 দিন। আচ্ছা, হেপাটিক সাইজোগনি কোথায় ঘটবে? এই যে হেপাটিক এই শব্দ থেকেই বোঝা যাচ্ছে এটা যকৃতে হবে, তাহলে যকৃতে সংঘটিত অযৌন জনন, এটাকেই আমরা কি বলি? হেপাটিক সাইজোগনি। তাহলে হেপাটিক সাইজোগনি ঘটবে যকৃতে। আচ্ছা, আর তোমার হচ্ছে আরবিসিতে যেটা হবে সেটাকে আমরা কি বলবো? এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি অর্থাৎ লোহিত রক্তকণিকায় যে সাইজোগনিটা হয় সেটাকে আমরা কি বলে থাকি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। দেখো, তাহলে একটা ব্যাপার তুমি বুঝতেই পারতেছ যে ম্যালেরিয়া পরজীবীর যে জীবন চক্রটা, বিশেষ করে এটার যৌন জনন এবং হচ্ছে অযৌন জনন, এটা কিন্তু তোমাকে বেশ ভালোভাবে মনে রাখতে হবে। বিশেষ করে প্রত্যেকটা ধাপগুলা, যে যেমন ধরো পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপ কোনটি বা ধাপ 9 কোনটি, বা কোন ধাপে কোন ঘটনাগুলা ঘটে, ধারাবাহিক ঘটনাগুলা, যেটা তোমরা সাধারণত সিকিউতে পড়ে থাকো ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য। তো এটা কিন্তু তোমাকে খুব ভালো করে আয়ত্তে রাখতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে দেখো, আমাদের এই পুরা অণুজীব চ্যাপ্টারের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে এখানে ভাইরাস নিয়ে আলোচনা করা হয়েছে, ব্যাকটেরিয়া আর হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। তো ভাইরাস থেকে দেখো যেই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলা চলে সেটা হচ্ছে কি, ভাইরাস দিয়ে কোন রোগটা হয়? আচ্ছা, বা হচ্ছে
কোন ভাইরাসের আকৃতি কেমন, বা ধরো তোমার ভাইরাসের জড় বৈশিষ্ট্য কোনগুলা, জীবীয় বৈশিষ্ট্য কোনগুলা, এটা থেকেও কিন্তু অনেক প্রশ্ন সেট হয়। তারপর হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, উপকারিতা, অপকারিতা। একইভাবে ব্যাকটেরিয়ারও তোমাকে অর্থনৈতিক গুরুত্ব, গঠন এগুলা সম্পর্কে বেশ ভালোভাবেই জানতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি এটা সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবা। তো ভাইয়া আপুরা, আমরা এই প্রশ্নটার মাধ্যমেই আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের সবার প্রতি একটা বিশেষ পরামর্শ রইল, আমাদের এই ভিডিওগুলা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে।